ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করব সেটা ক্লাস 11 বায়োলজি সেকেন্ড চ্যাপ্টার বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। আমাদের আগের ক্লাসগুলোতে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমরা ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স কেন পড়ছি। তো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন সেটা অ্যাকচুয়ালি আমরা বায়োলজিক্যাল সাবজেক্টস এবং বায়োলজিক্যাল অবজেক্টস আমাদের চারপাশে যা আছে জীবজন্তু ম্যাক্রোস্কোপিক অর মাইক্রোস্কোপিক সবাইকে আমরা গোষ্ঠীভুক্ত করব। সো জীববিজ্ঞানের যে শাখায় আমরা জীবজগতের শ্রেণীবিন্যাসকরণ বা ক্লাসিফিকেশন, গোষ্ঠীভুক্তকরণ বা শনাক্তকরণ নিয়ে আলোচনা করি, সেটাকে ট্যাক্সোনমি বলা হয়। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি বা আলোচনা শুরু করব সেটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন সেকেন্ড চ্যাপ্টার। আমরা অলরেডি এই নলেজটা আমাদের হয়ে গেছে, ক্যারোলাস লিনিয়াসকে আমরা ট্যাক্সোনমির জনক বলি, ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয়, এবং উনি বেশ অনেকগুলি বই লিখেছেন যে বইগুলোতে উদ্ভিদ এবং প্রাণীর শ্রেণীবিন্যাসের আইডেন্টিফিকেশন এমনকি তার দ্বিপদ নামকরণের পদ্ধতি নিয়েও আলোচনা করেছেন। তার মধ্যে বিখ্যাত দুটি বই হচ্ছে সিস্টেমা ন্যাচুরি এবং স্পিসিস প্ল্যান্টেরাম। সিস্টেমা ন্যাচুরি যেখানে ক্যারোলাস লিনিয়াস প্রায় অনেকগুলি বলতে পারো সিস্টেমা ন্যাচুরিতে প্রায় মোর দেন 4000 অ্যানিম্যাল স্পিসিসকে নিয়ে ডেসক্রাইব করেছেন। স্পিসিস প্ল্যান্টেরাম যেখানে উনি প্রায় মোর দেন 7000 to 8000 প্ল্যান্ট স্পিসিসকে নিয়ে উনি ডেসক্রাইব করেছেন, তাদের ক্যারেক্টার লিপিবদ্ধ করেছেন এবং তাদেরকে শ্রেণীভুক্ত করার চেষ্টাও করেছিলেন। ক্যারোলাস লিনিয়াসকে আমরা ফাদার অফ ট্যাক্সোনমি বলছি শুধুমাত্র উনি ক্লাসিফিকেশন করেছেন বা এতগুলি জীবকে নিয়ে গবেষণা করেছিলেন তা নয়, উনি আরও কিছু কাজ করেছিলেন যেটা ছিল আমাদের ট্যাক্সোনমির আইডিয়া বা জীবজগতের বায়োডাইভার্সিটি রিলেটেড আইডিয়ার প্রাথমিক স্তর, যার জন্য ওনাকে আমরা ফাদার অফ ট্যাক্সোনমি বলি। উনি যে হায়ারার্কিয়াল ধাপ দিয়েছিলেন, 7 ধাপ হায়ারার্কি, আমরা এর আগের দিন ক্লাসে আমরা সেটা আলোচনা করেছিলাম। কিংডম, ফাইলাম বা ডিভিশন, ক্লাস, এই যে করে 7টা ধাপ ছিল স্পিসিস পর্যন্ত। এই যে হায়ারার্কি তৈরি করেছিলেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল জীবজগতের ক্লাসিফিকেশন করা এবং তার গোষ্ঠীভুক্ত করার ক্ষেত্রে, যার জন্য আমরা ক্যারোলাস লিনিয়াসকে ফাদার অফ ট্যাক্সোনমি বলে থাকি। সো আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেইনলি আমরা কেন ক্লাসিফাই করছি। ক্লাসিফাই মূলত করছি আমরা জীবদেরকে সুষ্ঠুভাবে বিন্যাস করার জন্য, সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে জীবদেরকে তার নিজস্ব ক্যারেক্টারের উপর ভিত্তি করে গোষ্ঠীভুক্ত করার জন্য, তাদের সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করার জন্য এবং ভবিষ্যতে যেন আরও এই যে বায়োডাইভার্সিটি রিলেটেড গবেষণার কাজ মসৃণভাবে করা যেতে পারে। আমাদের যারা আমরা ক্লাস 11-12 পড়ছি আমরা আগামীতে হয়তো বা ট্যাক্সোনমি নিয়ে রিসার্চ করব। সো আমাদের এই বেসিক ফাউন্ডেশনটা তৈরি হয়ে যাবে ক্লাস 11-এ, যেন আমরা আগামীতে যখন কাজ করব ভবিষ্যতের জন্য সেটা যেন খুব ভালোভাবে মসৃণভাবে করতে পারি। সো ক্লাসিফিকেশনটা কেন জরুরি? ক্লাসিফিকেশনটা জরুরি হচ্ছে জীবদেরকে সংঘবদ্ধভাবে সুষ্ঠুভাবে বোঝার জন্য, তার ক্যারেক্টার আইডেন্টিফিকেশন করার জন্য ক্লাসিফিকেশনটা জরুরি। বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীরা ক্লাসিফিকেশন করার চেষ্টা করেছেন জীবদেরকে। আমরা এখানে স্পেশালি কয়েকটা টেকনিক নিয়ে আলোচনা করব, যে এই পদ্ধতিগুলির সাহায্যে এখনও পর্যন্ত বিভিন্ন রিসার্চাররা বা সায়েন্টিস্টরা বা ট্যাক্সোনমিস্টরা রিসার্চ করে চলছেন বা তারা বিভিন্ন আইডিয়া আমাদেরকে দিচ্ছেন, যার জন্য আমরা সমৃদ্ধ হচ্ছি। সো ক্লাসিফিকেশন অ্যাকচুয়ালি মূলত কয়েকটা বিশেষ পদ্ধতিতে হয়েছিল পুরাতনকালে। তার মধ্যে আমরা যে পদ্ধতি সবচেয়ে বেশি গ্রহণ করি সেটা হচ্ছে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। যদিও ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের আগে আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন দেওয়া হয়েছিল, যেটা ক্যারোলাস লিনিয়াসের দেওয়া ছিল। সিসালপিনো, থিওফ্রেস্টাস যারা এই কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতির তারাও প্রচার করেছিলেন বা তারাও সেই পদ্ধতিতে জীবদেরকে শ্রেণীবিন্যাস করার চেষ্টা করেছিলেন। যদিও আমরা যে ধারণাটা সবচেয়ে আগে পাই সেটা ছিল এরিস্টটল, যিনি প্রথম জীবজগতের ক্লাসিফিকেশন করার চেষ্টা করেছিলেন প্রায় যীশুখ্রিস্টের জন্মের বহুকাল আগে। তো থিওফ্রেস্টাস, জন রে, ক্যারোলাস লিনিয়াস সবাই বিখ্যাত এই আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের জন্য, যেখানে অল্প কিছু সংখ্যক এক্সটার্নাল মরফোলজির উপর ভিত্তি করে জীবজগৎকে ক্লাসিফাই করার চেষ্টা করা হয়েছিল। সো এটাই সবচেয়ে বড় দুর্বলতা ছিল এই পদ্ধতির, আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, যেখানে অল্প সংখ্যক কিছু এক্সটার্নাল মরফোলজি, বাহ্যিক কিছু অঙ্গসংস্থানগত বৈশিষ্ট্যের উপর জোর দেওয়া হয়েছিল। এতে করে এমন হয়েছে যে নিকট সম্পর্কযুক্ত কোনো জীব দূরের কোনো গোষ্ঠীতে স্থান পেয়ে গেছে বা দূরের সম্পর্কে কোনো জীব একই গোষ্ঠীতে চলে এসেছে। এটা ছিল অসুবিধা, যার কারণে পরবর্তীকালে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন রচনা হয়। বেন্থাম আর হুকার সেই ন্যাচারাল ক্লাসিফিকেশন অফ প্ল্যান্ট কিংডম করেছিলেন। সেখানে আমরা অনেকগুলি ভিত্তি পাই, বেসিস ফর দ্য ট্যাক্সোনমিস আমরা বলতে পারি, যে ভিত্তিগুলি অত্যন্ত জোরদার ছিল। যেমন ক্যারিও ট্যাক্সোনমির উপর জোর দেওয়া হয়, কোষীয় গঠনের উপর জোর দেওয়া হয়, এক্সটার্নাল মরফোলজি, অ্যানাটমি,
ইভেন হিস্টোলজি, কোষ বিজ্ঞান, পেলিওন্টোলজি বা পেলিওটেক্সোনমি, পেলিনোটেক্সোনমি, তো অনেকগুলি বিষয়ের উপর জোর দেওয়ার কারণে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন সেটা অত্যন্ত গ্রহণযোগ্য হয়ে দাঁড়ায় এবং বর্তমান যুগে আমরা বলতে পারি ব্যবহারিক প্রয়োগ সবচেয়ে সুবিধাজনক হচ্ছে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। এই ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের শুধু আমরা যদি ড্রব্যাক কথা ভাবি তাহলে ড্রব্যাক একটাই প্রধানত আমরা পাবো, সেটা হচ্ছে যেখানে কোনো বংশগতীয় আইডিয়া আমরা পাই না, বিবর্তনজনিত কোনো ধাপ বা সম্পর্ক আমরা পাই না। এটা ছিল ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের সবচেয়ে প্রধান ত্রুটি। আমরা যদি জাস্ট এই আর্টিফিশিয়াল আর ন্যাচারাল সিস্টেমের মধ্যে ভাবতে থাকি তাহলে আর্টিফিশিয়াল সিস্টেমের বেশ কিছু অ্যাডভান্টেজও ছিল কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতির, যেখানে আমরা মানে পদ্ধতিটা এতটা সহজ ছিল যে আমরা সহজেই এবং খুবই সংক্ষিপ্তভাবে জীবদেরকে শনাক্ত করতে পারি, গোষ্ঠীভুক্ত করতে পারতাম, যেখানে অল্প সময়ে আমাদের জীবদেরকে গোষ্ঠীভুক্ত করার ক্ষেত্রে সময় ব্যয় হতো, অল্প সময়ে আমরা করতে পারতাম, যেখানে আমরা খুবই অল্প সংখ্যক যন্ত্রপাতির ব্যবহার দ্বারাই জীবদেরকে শ্রেণীবিন্যাস করতে পেরেছিলাম। যে ডিসঅ্যাডভান্টেজের কথা যদি বলা হয় তার প্রেডিক্টিভ ভ্যালু খুবই কম ছিল, এমনকি ইভলিউশনের ব্যাখ্যাও সেখানে আমরা পাইনি। তো সেই দিকের বিচারে ক্লাসিফিকেশন সিস্টেমের মধ্যে আর্টিফিশিয়ালের তুলনায় ন্যাচারাল সিস্টেম অধিক গ্রহণযোগ্য ছিল। ন্যাচারাল সিস্টেমের অ্যাডভান্টেজ যদি বলা হয় সেখানে আমরা বলতে পারি মোর স্যাটিসফ্যাক্টরি অন প্লেসিং অফ স্পিসিস, প্রজাতির বিন্যাসকরণের ক্ষেত্রে যে নির্দিষ্ট প্রজাতিকে কোন গোষ্ঠীতে রাখা হবে সেটা অত্যন্ত জাস্টিফাইড ছিল। সেখানে প্রেডিক্টিভ ভ্যালু অনেক বেশি ছিল, যেখানে আমরা বিভিন্ন প্রজাতি সম্পর্কে তাদের সাধারণ যে বৈশিষ্ট্যাবলী বা তাদের সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে তাদেরকে আলাদা করা বা সংঘবদ্ধ করা সেই কাজগুলো সহজ ছিল। যদি ডিসঅ্যাডভান্টেজ বলা হয়, শুরুতেই বলছিলাম বংশগতির ধারণা ছিল না সেখানে। সো বংশগতির ধারণা না থাকলেও ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন সেটা খুবই জনপ্রিয় পদ্ধতি ছিল এবং তার ব্যবহারিক প্রয়োগ খুবই সুবিধাজনক ছিল। মোস্ট ইম্পর্টেন্ট যেটা সবচেয়ে বেশি বিজ্ঞান ভিত্তিক এবং সবচেয়ে বেশি গ্রহণীয় সেটা ছিল ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন, জাতিজনিগত শ্রেণীবিন্যাস পদ্ধতি। এই জাতিজনিগত শ্রেণীবিন্যাস পদ্ধতিতে অ্যাকচুয়ালি বিবর্তনজনিত ধারণাটাকেই সবচেয়ে প্রাধান্য দেওয়া হয়, যেখানে জীবের উৎপত্তি, জীবের বংশগতি এবং অভিব্যক্তিজনিত সম্পর্ক সেটাকে প্রাধান্য দেওয়া হয়, যার জন্য জাতিজনিগত শ্রেণীবিন্যাস পদ্ধতি বিজ্ঞানী মহলে অধিক বেশি গ্রহণযোগ্য হয়। এবং এই গ্রহণযোগ্যতার পেছনে আরও কিছু কারণ ছিল। জাতিজনিগত শ্রেণীবিন্যাস পদ্ধতি শুধু যে তিনটা শব্দ বললাম আমি এখানে, উৎপত্তি, বংশগতি বা বিবর্তনজনিত ধাপ, সেটাই নয়, পাশাপাশি ক্যারিওটেক্সোনমি, সাইটোটেক্সোনমি, নিউমেরিক্যাল টেক্সোনমি, ক্ল্যাডিস্টিক টেক্সোনমি, অনেকগুলি ধারণা তার সঙ্গে সংঘবদ্ধ ছিল, যুক্ত ছিল, যার জন্য জীবের সঠিক বৈশিষ্ট্য নির্ধারণ বা রূপায়ণ সহজ হয়েছিল। এবং আমরা বলতে পারি ডারউইনিয়ান স্পিসিস যে কনসেপ্ট, অরিজিনাল স্পিসিস কনসেপ্ট, সেই ধারণার উপর ভিত্তি করেই এই থিওরিটা ছিল, যেখানে অনেকজন বিজ্ঞানীরা যুক্ত ছিল এই কাজের সঙ্গে। প্ল্যান্ট কিংডমের ক্লাসিফিকেশনের সঙ্গে অ্যাংলার অ্যান্ড প্রেন্টেল, প্রাণীজগতের ক্লাসিফিকেশনের ক্ষেত্রে হাচিনসন ছিল, তাক্তাজান ছিল, যারা প্রমুখ বিজ্ঞানীরা এই ক্লাসিফিকেশন পদ্ধতিকে জনপ্রিয় করতে পেরেছিলেন। সো ইন্ট্রোডাকশন যদি বলা হয় এই পদ্ধতির ক্ষেত্রে, যেখানে জার্মান বোটানিস্টগণ অ্যাংলার, প্রেন্টেল, হাচিনসন, তাক্তাজান প্রমুখ এই পদ্ধতিকে অত্যন্ত জনপ্রিয় করতে পেরেছিলেন, কিন্তু এই পদ্ধতির সবচেয়ে প্রধান অসুবিধা হচ্ছে এই পদ্ধতিতে ক্লাসিফিকেশন করতে গেলে আমরা জীবাশ্ম যদি খুঁজে না পাই, অথবা দুইটা পৃথক জীবের মধ্যে যদি আমরা সম্পর্ক খুঁজে বৈশিষ্ট্যের সাপেক্ষে সম্পর্ক খুঁজতে না পারি, তাহলে এই পদ্ধতিটা কাজে লাগবে না। যার জন্য বলা যায় আর্টিফিশিয়াল সিস্টেম বা ন্যাচারাল সিস্টেমের তুলনায় জাতিজনিগত পদ্ধতির এটা একটা অসুবিধাজনক দিক। অনেক জটিল পদ্ধতি, যার কারণে সময় বেশি লাগে, রিসার্চ বা গবেষণামূলক কাজে অনেক বেশি সময় প্রয়োজন হয়, যার জন্য এই পদ্ধতিটা অনেক সময় সাপেক্ষ পদ্ধতি। তাহলে এখানে আমরা যদি এই তিনটা পদ্ধতি বললাম ক্লাসিফিকেশন সিস্টেমের ক্ষেত্রে, আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন এবং ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন, যদিও বিজ্ঞান ভিত্তিক ভিত্তি জাতিজনিগত শ্রেণীবিন্যাস পদ্ধতির অনেক বেশি ছিল, তথাপি তার ব্যবহারিক প্রয়োগ অসুবিধাজনক হওয়ার কারণে আধুনিক রিসার্চাররা বা আধুনিক জীববিজ্ঞানীরা পছন্দ করেন ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, যেখানে হয়তো আমরা বংশগতির সম্পর্ক পাবো না, কিন্তু বৈশিষ্ট্যের সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে আমরা সহজে জীবজগৎকে ক্লাসিফাই করতে পারি। তাহলে আমরা যে তিনটা পদ্ধতির কথা আলোচনা করলাম, কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি এবং জাতিজনিগত শ্রেণীবিন্যাস পদ্ধতি, তিনটে পদ্ধতির মধ্যে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি বা ন্যাচারাল শ্রেণীবিন্যাস যে পদ্ধতি, সেটা সবচেয়ে বেশি ব্যবহারিক দিক থেকে জনপ্রিয়। এবং বিষয়টা হচ্ছে আমরা কেন এখন শ্রেণীবিন্যাস পদ্ধতি নিয়ে আলোচনা করছি, জীবদেরকে সঠিকভাবে সংঘবদ্ধ করার জন্য।
ক্যারোলাস লিনিয়াস যখন ওনার ক্লাসিফিকেশন পদ্ধতি বা ট্যাক্সোনমি রিলেটেড আইডিয়া নিয়ে আলোচনা করছিলেন, তখন মূলত জীবজগৎকে দুটি গোষ্ঠীতে ভাগ করা হয়েছিল। একটা গোষ্ঠী ছিল অ্যানিমেলিয়া বা প্রাণীজগৎ, আরেকটা গোষ্ঠী ছিল উদ্ভিদ জগৎ বা প্ল্যান্টি। তথাপি ধীরে ধীরে কালক্রমে যখন যন্ত্রপাতি বা আধুনিক জীববিজ্ঞানের ব্যবহার হয়, এমন ইনস্ট্রুমেন্টের উন্নতি হতে শুরু করে, আমরা মাইক্রোস্কোপের আধুনিকীকরণ হতে দেখেছি বা ইলেকট্রন মাইক্রোস্কোপ সর্বশেষে আবিষ্কার হয়েছে। এর মাঝখানে এতগুলি যন্ত্রপাতির আবিষ্কারের পর যখন বিজ্ঞানের একের পর এক জীব আবিষ্কার করতে শুরু করলো, ম্যাক্রোস্কোপিক অর মাইক্রোস্কোপিক, তখন ধীরে ধীরে আমরা পেয়েছি আরও কিছু পদ্ধতি। যেমন লিনিয়াসে দেওয়া পদ্ধতির মধ্যে ছিল টু কিংডম ক্লাসিফিকেশন পদ্ধতি, যেটা পরবর্তীকালে চেঞ্জ হয়। হেকেল এসে বললেন 3 কিংডম ক্লাসিফিকেশন পদ্ধতি। হেকেল এককোষী প্রোক্যারিওটিক জীবদেরকে আলাদা রাজ্যে স্থান দেওয়ার চেষ্টা করেছিলেন, যদিও সেখানে মিশে গিয়েছিল প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক সবাই। হেকেল নামকরণ করেছিলেন প্রোটিস্টা এককোষী জীবদেরকে। পরবর্তীকালে কোপল্যান্ড 4 রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি দিলেন, যেখানে কোপল্যান্ড মোনেরাকে আলাদা করলেন, প্রোক্যারিওটিক জীবকে সম্পূর্ণভাবে আলাদা করা হলো, এককোষী ইউক্যারিওটিক জীবরা রয়ে গেল প্রোটিস্টাতে, আর বহুকোষী প্রাণীজগৎ প্ল্যান্টি অ্যানিমেলেতে, বহুকোষী উদ্ভিদ জগৎ প্ল্যান্টিতে। ধীরে ধীরে 5 রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতির সূচনা হয়। 5 রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতির সূচনা হয়ে যাওয়ার পর আমরা 6 রাজ্য শ্রেণীবিন্যাসও পেয়েছি, 8 রাজ্য শ্রেণীবিন্যাসও পেয়েছি, যদিও সেই শ্রেণীবিন্যাস পদ্ধতিগুলোর বিজ্ঞান ভিত্তিক ভিত্তির ততটা মজবুত ছিল না, তাই সেগুলিকে গ্রহণ করা হয়নি। তথাপি বিজ্ঞানী ইলিনস বিশ্ববিদ্যালয়ের কার্ল উজ উনি 3 ডোমেইন প্রথা চালু করেছেন জীবজগৎকে ক্লাসিফাই করার ক্ষেত্রে। এবং এই 3 ডোমেইন প্রথা যে ক্লাসিফিকেশন পদ্ধতি উনি চালু করেছিলেন কার্ল উজ, যেখানে উনি সমগ্র ব্যাকটেরিয়া গোষ্ঠীকে 2টো ডোমেইনে ভাগ করে দিয়েছিলেন। 2টো ডোমেইনে সমগ্র ব্যাকটেরিয়া গোষ্ঠীকে ভাগ করেছিলেন। একটা ছিল আর্কি ব্যাকটেরিয়া, আরেকটা ইউ ব্যাকটেরিয়া গোষ্ঠী। দ্যাট মিনস আমরা বলতে পারি সেখানে প্রোক্যারিওটিক জীবদেরকে 2টো ডোমেইনে স্থান দেওয়া হয়েছিল, আর সকল ইউক্যারিওটিক জীবদেরকে, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, সকল ইউক্যারিওটিক জীবদেরকে একটা কমন ডোমেইনে রাখা হয়েছিল, সেটা ছিল ডোমেইন ইউক্যারিয়া। সো কার্ল উজের এই যে পদ্ধতি ছিল সেটা অত্যন্ত জনপ্রিয় হয়েছিল, যার জন্য আধুনিক হাইরার্কিয়াল শ্রেণীবিন্যাসে আমরা কিংডমের উপরে ডোমেইনকে রাখি। যেখানে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম 7 ধাপ হায়ারার্কি, গত ক্লাসে আমরা বলছিলাম ICBN বা ICZN বর্তমানে 25 ধাপ হায়ারার্কিয়াল স্টেপকে অনুসরণ করে চলে, যেখানে সবার উপরে রয়েছে ডোমেইন। সো এই ডোমেইন পদ্ধতি অত্যন্ত জনপ্রিয় এবং সেটা আমরা এখনও মেনে চলছি। সো আমাদের সিলেবাস এবং পড়াশোনার মধ্যে সেটা ইনক্লুডেড আছে, সো সেটা আমাদের পড়তে লাগবে। যে ডোমেইন আর্কি ব্যাকটেরিয়া বা ডোমেইন ইউ ব্যাকটেরিয়া, আর্কি ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া থেকে একদম পৃথক নয়, কিন্তু ব্যাকটেরিয়ার সঙ্গে আবার অনেক বৈসাদৃশ্যপূর্ণ সম্পর্ক যুক্ত হয়। ডোমেইন আর্কিয়াতে আমরা কিছু এমন ব্যাকটেরিয়াকে পাই যারা মিথেন গ্যাস উৎপাদন করতে পারে, তাদেরকে আমরা মিথানোজেনিক ব্যাকটেরিয়া বলি। ডোমেইন আর্কিয়াতে রয়েছে থার্মোফিলস, অ্যাসিডোফিলস, হাইপার থার্মোফিলস। সো এই যে জীবরা রয়েছে, থার্মোফিলসরা অধিক উষ্ণতা সহ্য করতে পারে। উষ্ণ প্রস্রবণ এলাকায় এই আর্কি ব্যাকটেরিয়াদেরকে পাওয়া যায়, যেখানে মোর দেন 100 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিনস বয়েলিং টেম্পারেচারেও এরা সহজেই বেঁচে থাকতে পারে, রিপ্রোডাকশন সম্পন্ন করতে পারে, অপত্য বংশ তৈরি করতে পারে, ডিএনএ রেপ্লিকেশনও সম্ভব হয়। যেখানে মিথানোজেন্সরা মিথেন গ্যাস উৎপাদন করে, হ্যালোফিলসরা অত্যধিক লবণের গাঢ়ত্ব সহ্য করতে পারে। তাহলে এই যে স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স, সেই জন্য ডোমেইন আর্কিতে এই ব্যাকটেরিয়া গোষ্ঠী বা এই প্রোক্যারিওটিক জীবদেরকে রাখা হয়েছে। ডোমেইন আর্কি ব্যাকটেরিয়াকে আমরা এখন বর্তমানে যে নামে চিনি, এখন বর্তমানকালে আর্কি নামে চিনি। আর ডোমেইন ইউ ব্যাকটেরিয়া যারা ছিল তাদেরকে আমরা এখন বর্তমানে শুধু ব্যাকটেরিয়া নামে চিনি। যেখানে আমাদের পরিচিত যে ব্যাকটেরিয়াগুলোকে আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি, মানুষের উপকারী বা অপকারী অথবা জীবজগতের উপকারী কিংবা অপকারী, সবাই এই ব্যাকটেরিয়া গোষ্ঠী ইউ ব্যাকটেরিয়া বা ডোমেইন ব্যাকটেরিয়াতে রয়েছে। ডোমেইন ইউক্যারিয়াতে 4টা কিংডম রয়েছে। এককোষী যদি বলা হয় তাহলে সেখানে প্রোটিস্টা রাজ্য রয়েছে। বহুকোষী যদি বলা হয় কিংডম ফাঞ্জি, কিংডম প্ল্যান্টি এবং কিংডম অ্যানিমেলিয়া রয়েছে। তাহলে এই যে ক্যারেক্টারের সাপেক্ষে আমরা জীবজগৎকে ক্লাসিফাই করার চেষ্টা করছি, আমরা যদি একটু রিভাইজ করে আনি আজকে টোটাল আলোচনাটাকে, রিভাইজ করলে আমরা পাই প্রায় 1735 সালে দেওয়া লিনিয়াসের থিওরি টু কিংডম ক্লাসিফিকেশন পদ্ধতি, বিজ্ঞানী হেকেলের দেওয়া 1866 সালে দেওয়া 3 কিংডম ক্লাসিফিকেশন পদ্ধতি, বিজ্ঞানী চ্যাটন টু কিংডম অর টু এম্পায়ার সিস্টেম দিয়েছিলেন ইন 1925, বিজ্ঞানী কোপল্যান্ড ইন 1938 4 কিংডম ক্লাসিফিকেশন পদ্ধতি দিয়েছেন। ফাইনালি হোয়াইটেকারের দেওয়া 5 রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি, সেটা বহুল জনপ্রিয়,
পড়াশোনার ক্ষেত্রে বা রিসার্চের ক্ষেত্রে। কার্ল উজের দেওয়া 6 রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি 1977 সালে উনি দিয়েছিলেন। কার্ল উজি 1990 সালে দিয়েছিলেন 3 ডোমেইন সিস্টেম। সো এই পর্যন্ত আজকে আমাদের আলোচনা হলো। আজকের আলোচনার পর আমরা আগামী ক্লাসে এই কিংডমগুলোর ক্যারেক্টারিস্টিক্স এবং তার ডিটেলস আইডিয়া নিয়ে আলোচনা শুরু করব।